রমেশ গায়ে গেঞ্জি পরে হাতে নিজের ফাটা শার্টটি নিয়ে হলে আসে এবং চিৎকার করে বলে, মা, অনামিকা, দুজনে এদিকে এসো। চিৎকার করে বলে। ওদিকে রান্নাঘরে সারদা রান্না করছিল আর বৌমা অনামিকা হাত পাখা নিয়ে তাকে হাওয়া করছিল। হ্যাঁ গো বৌমা, কিছু করেছো নাকি যে সে চিৎকার করছে? আমি তো কিছুই করিনি মা, আপনি যা বলেন তাই তো আমি করি। আপনি পাশে দাঁড়ান তবেই করি। সে তো ঠিক বৌমা, তাহলে ছেলে এভাবে চিৎকার করে কেন ডাকছে? সেটা তো হলে যাওয়ার পরে জানতে পারবো। ঠিক আছে চলো। শাশুড়ি বৌমা এভাবে চর্চা করে। তারপর রমেশ হলে ছিল তার কাছে যায়। রমেশ নিজের ছেঁড়া জামাটি দেখিয়ে, অনামিকা, এটা কি? তুমি জানো না নাকি গো, এটা তো তোমার শার্ট যেটা তুমি পরো। হ্যাঁ রে বাবা, এটা তোরই শার্ট, তুই এটা পরিস, প্রতিবেশীর শার্ট নয় এটা। আরে মা, আমি জানি যে এটাকে শার্ট বলে, আর এটা ওই শার্ট যেটা আমি প্রায় দিন পরে থাকি। সে প্রশ্ন আমি তোমাদেরকে করছি না, জিজ্ঞেস করছি এটা ছিঁড়ল কি করে। একথা সে জিজ্ঞাসা করছিলই ততক্ষণে প্রসাদ একটি ছেঁড়া ধুতি নিয়ে হলে আসে। সারদা, আমি তোমার সাথে কি অন্যায় করেছি? কেন এত রেগে আছো? যা রোজগার করি সব তো এনে আমি তোমার হাতেই দিই, বলো। ওগো, এই কাণ্ড তো আমি করিনি। আমি তোমার উপরে রাগই বা কেন করব? তুমি তো আমার সব কথাই শোনো। এটা নিশ্চয় বৌমা করেছে। বৌমা, ছেলের শার্ট ছিঁড়ে দিলে, শ্বশুর মশাইয়ের ধুতি ছিঁড়ে দিলে। আমার পাথরের ওপরে জামা কাপড় কাচার অভ্যেস আছে তো, হয়তো তাই হয়ে গেছে। তাহলে কি তোমার শাড়িরও সেই একই অবস্থা? সারদার এভাবে প্রশ্ন করাতে অনামিকা মাথা হেট করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাথরের ওপরে জামা কাপড় কাচার কি প্রয়োজন? বাড়িতে ওয়াশিং মেশিন আছে তো, কেন কাজ করছে না নাকি? তা তো আমি জানি না গো, শাশুড়ি মা আমায় বলেন পাথরের ওপরে জামা কাচতে, তাই আমি জামা কাপড় সেখানে নিয়ে গিয়ে কাচি। তোমার কি হয়েছে সারদা? তোমার কিপটে কাকের প্রভাব পড়েছে নাকি তোমার ওপরে? তোমরা দুজনে 1 মিনিট অপেক্ষা করো। একথা বলে সারদা রান্নাঘরে চলে যায়। তারপর তিনজনে অপেক্ষা করতে লাগে কি এমন সারদা কি দেখাতে যাচ্ছে। কিছুক্ষণ পরে সারদা কারেন্ট বিল নিয়ে সেখানে এসে হাজির হয়। কারেন্ট বিল দেখা মাত্রই প্রসাদের চোখ বড় বড় হয়ে ওঠে। মাথা ঘুরতে লেগেছে নাকি গো? এটা তো মামুলি নয়। এবার তুমি বলো, বৌমাকে অমনটা বলে আমি কি কোনো ভুল করেছি নাকি? সারদার কথা শোনার পরে প্রসাদ আর রমেশ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। প্রায় আধা ঘন্টা পরে প্রসাদ আর রমেশ অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে আসে। রমেশ জল খেতে যায়। অনামিকা, জলটা ঠান্ডা নেই কেন? আগে এই রিসেন্ট কারেন্ট বিলটা দেখে নাও, তারপর জল নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে। তার এভাবে বলাতে রমেশ আর কোনো উত্তর দেয় না। ততক্ষণে সারদা সেখানে আসে। হ্যাঁ গো, যদি বাড়ির মালিক এখানে এসে পড়ে তাহলে কি উত্তর দেব? ব্যাপারটা তুমি জানো না, শুধু আমরা নামেই শহরে থাকি, দুজনে কাজ করি, কিন্তু 25,000-এর বেশি মাইনে পাই না। তাও কত ভেবে চিনতে তারপর ফ্রিজ আর ওয়াশিং মেশিন আমরা ইনস্টলমেন্টে নিয়েছি। যখন থেকে গ্রামের চাষের জমির জন্য ভুগতান করতে হচ্ছে তখন থেকে সমস্যা শুরু হয়েছে। এখন এমন পরিস্থিতি যে ভাড়া দিতেও কত কষ্ট হচ্ছে। সত্যি বাবা, 1-2 মাসে যদি ব্যাপার হয় তাতে লোক রাজিও হয়ে যায়। 6 মাসের বেশি হলে কে শুনবে বল? তিনি যখন বাড়িতে আসেন তোমরা দুজনেই বাড়িতে থাকো না, আর আমাদের দুজনের মহিলার ওপরে চিৎকার চেঁচামেচি করাটা ভালো দেখায় না, তাই তিনি চুপচাপ চলে যান। শুধু এইটুকু বলে যান যে বাড়ির ভাড়া দিয়ে দিলে আর আমি এখানে আসবো না। আমরা তোমাদের কথাটা বুঝলাম বৌমা, কিন্তু তোমরাও আমাদের সমস্যার কথাটা বোঝো। তাই আমি আর ছেলে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত দুধের ভ্যান নিয়ে গিয়ে দুধ দিতে যাব। সেখান থেকে যা টাকা পাবো সেটা নিয়ে এসে আমরা ভাড়ার জন্য দিয়ে দেবো। তাদের একথা শুনে সারদা আর অনামিকা একদম চুপ হয়ে যায়। তখনও সূর্য ওঠেনি। ভোরবেলায় সুদর্শন বাবু ভাড়া নেওয়ার জন্য শাশুড়ি বৌমা সারদা আর অনামিকার বাড়িতে এসে হাজির হয়। সেই দরুন বাবা ছেলে প্রসাদ আর রমেশ বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। এদিকে সুদর্শন বারবার কলিং বেল বাজায়, আর ওদিকে সারদা, প্রসাদ, রমেশ আর অনামিকা ভয়ের চোটে একে অপরকে দেখতে লাগে। কিন্তু কলিং বেল বেজেই যায়। তোমরা এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। সারদা, যদি বাড়ি মালিক হয় তাহলে আওয়াজ করো, আমরা গিয়ে লুকিয়ে যাব। আমরা কোথায় লুকুবো বাবা? এই বাড়ির তো একটাই প্রবেশদ্বার, তারপর সেখানে যদি বাড়ি মালিক হয় তাহলে তো সেটাও আমাদের জন্য বন্ধ।
বাড়ি মালিক হবেন না, তোমরা একটু ধৈর্য রাখো তো। ভয় কেন পাচ্ছ বাবা? দুদিন আগে যে কথা বলেছিলে সে কথাটা তুমিও বলে দিও, উনি নিশ্চয়ই বুঝবেন। ঠিক আছে সারদা, দরজা খোলো, আমি কথা বলছি। প্রসাদের কথা মতো সারদা গিয়ে দরজা খোলে, দেখে দরজার বাইরে বাড়ি মালিক সুদর্শন দাঁড়িয়ে আছে। আরে বাবু, আজকে আপনি এত সকাল সকাল এলেন যে? সারদার কথা শুনে ঠাট্টার ছলে সুদর্শন বাবু বলেন, তোমরা শাশুড়ি বৌমা আশীর্বাদ দেওয়া চমৎকারী দেবী, তাই অন্য কেউ এসে আশীর্বাদটা নিয়ে যাক, ভাবলাম আমি তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়াই। বাবু, আমাদের মধ্যবিত্ত পরিবারের অবস্থা তো জানেন, আমাদেরকে একটু সময় দেন, কথা দিচ্ছি পুরো টাকাটা একসাথে দিয়ে দেব। তোমাদের এই মিষ্টি মিষ্টি কথায় আমি আর গলার মানুষ নই। ততক্ষণে পেছন থেকে প্রসাদ, রমেশ, অনামিকা তিনজনই সেখানে এসে সুদর্শন বাবুকে নমস্কার জানায়। ও বাবা, বেটে প্রসাদ আর রোগা রমেশ, তোমরা বেঁচে আছো? অনেকদিন ধরে তোমাদেরকে দেখিনি, তো ভাবলাম পটল তুললে নাকি। চলো খেয়ে দে, তোমরা বেঁচে আছো। বাবু, আপনি কোনো কথাটাই ভুল বলেননি, আমরা ভয়ের চোটে লুকিয়ে গেছিলাম। যাচ্ছি এখন দুধ ডেলিভারি করতে, আর রাত্রেবেলায় ওভারটাইমও করছি। আপনার টাকা আমরা ধীরে ধীরে শোধ করে দেবো বাবু। হ্যাঁ বাবু, একটু বোঝার চেষ্টা করুন। রাগের মাথায় সুদর্শন নিজের দুটো হাত জোড় করে বলে, আরে না বাবু, এত বড় অভিনেতা আর অভিনেত্রী আমি জীবনে কোথাও দেখিনি। আমার ভাড়া টাড়া কিছুই চাই না, শুধু এই বাড়িটা খালি করে দাও। তোমরা সবাই মিলে এই কাজটা করে আমাকে একটু সাহায্য করে দাও। আমি অন্যের কাছে টাকা নিয়ে নিয়েছি, আর এই কথাটাই বলার জন্য আমি তোমাদের কাছে সকাল সকাল এসেছি। এ কথা বলে সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। তোমরা দুজনে কাজে যাও, আমি আর বৌমা অন্য ঘর দেখতে যাচ্ছি। তারপর প্রসাদ আর রমেশ কাজের জন্য বেরিয়ে পড়ে। শাশুড়ি বৌমা দুজনেই কম টাকায় যদি কোনো ভাড়া বাড়ি পাওয়া যায় সেই বাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে। বাড়ি খোঁজার জন্য তারা প্রত্যেকটি মহল্লাতে ঘোরে, কিন্তু সব বাড়িরই খুব বেশি ভাড়া। ক্লান্ত হয়ে শাশুড়ি বৌমা একটি গাছের তলায় এসে বসে পড়ে। ঠিক কলোনির শেষ প্রান্তে একটি কাটা গাছ দেখতে পায়। তা দেখে অনামিকার মাথায় একটা বুদ্ধি আসে। মা, এভাবে ভাড়া বাড়ি খোঁজার থেকে ভালো নয় যে আমরা একটা গাছকেই নিজের বাড়ি বানিয়ে নিই? গাছের মধ্যে বাড়ি, সেটা কি করে বৌমা? কি করে সেটা আমি আপনাকে বলছি, আসুন। এভাবে বলার পরে অনামিকা সারদাকে একটি গাছের দিকে দেখায়। গাছটিকে দেখা মাত্রই সারদা বৌমা কি বলছে সেটা বুঝে যায়। বৌমা, কি বলতে চাইছো সে কথা আমি বুঝতে পারছি। দেরি না করে চলো এটাকে বাড়ি বানিয়ে নি। তুমি বাড়িতে গিয়ে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে এসো। এভাবে বলাতে অনামিকা আনন্দিত হয়ে বাড়ি চলে যায়। তারপর যখন অন্ধকার নামে, প্রসাদ আর রমেশ ভাড়া বাড়ির কথা ভাবতে ভাবতে তারা বাড়ি ফেরে। দরজায় তালা ঝুলছে, বৌমা সামনে দাঁড়িয়ে আছে দেখে তারা একটু ঘাবড়ে যায়। বৌমা, তোমার শাশুড়ি মা কোথায়? চিন্তা করবেন না বাবা, উনি আমাদের নতুন বাড়ির কাছে আছেন। আপনারা বাড়িটা চেনেন না তো, তাই আমি এসেছি আপনাদেরকে নিয়ে যেতে। নতুন বাড়ি? সেটা কোথায় বৌমা? চলুন বাবা, শাশুড়ি বৌমার নতুন বাড়ি আপনারা দেখতে পাবেন। শাশুড়ি বৌমা একটি বিশাল বড় গাছকে একটি বাড়িতে পরিণত করে দিয়েছিল। তা দেখে বাবা আর ছেলে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকার খুব প্রশংসা করে এবং তারা বলে, সারদা, তুমি আর বৌমা মিলে একটি গাছকে আমাদের জন্য ঘর বানিয়েছ। তোমাদেরকে কি আর বলে আমরা ধন্যবাদ জানাবো জানি না। হ্যাঁ মা, তোমরা এই গাছ কেটে বাড়ি বানিয়েছো, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। এবার আমাদের থাকার জন্য না বাড়ি ভাড়া, না কারেন্টের বিল কোথাও দিতে হবে। যা আমরা রোজগার করে আনছি সেই থেকে একটু একটু করে আমরা সঞ্চয় করব, আর তা দিয়ে আমরা নিজেদের একদিন বাড়ি বানাবো। আমরা তো ভাড়ার বাড়ি খোঁজার জন্য গলি গলি মহল্লা মহল্লা ঘুরছিলাম, কিন্তু হঠাৎ করে বৌমার এই গাছটিকে দেখে একটা বুদ্ধি খাটলো। তারপর বৌমা যখন নিজের পরিকল্পনা আমাকে বুঝিয়ে বলল, আমারও বেশ ভালো লাগলো। তারপর আমরা এই গাছটিকে নিজেদের বাড়িতে পরিণত করে নিলাম। হ্যাঁ গো, এখানে থাকলে আমাদের অনেক সুবিধা হবে, টাকাও সঞ্চয় হবে, আর গ্রীষ্মকালে আমরা গরমের হাত থেকে বেঁচেও যাব। বাড়ি ভাড়া, কারেন্টের বিল এগুলো তাদের সঞ্চয় হতে লাগে। তারা নিজেদের বাড়িটিকে প্রদীপের আলো দিয়ে উজ্জ্বলিত করে রাখে আর আনন্দে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।
সূর্যের তাপ খুব বেশি, তাই গরিব বৌমা অনামিকা একটি গাছের তলায় দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা লেমন জুস বিক্রি করছিল। বয়সের কোনো পার্থক্য নেই, ছোট হোক বা বড়, এসে এখানে লেমন জুস খেয়ে যান। ছোট গ্লাস 10 টাকায়, বড় গ্লাস 15 টাকায়। কথা শোনার পরে একটু দূরে শ্যামলা, যে গলি সোডা বিক্রি করছিল, সে অনামিকাকে রেগেমেগে দেখে আর মনে মনে ভাবে, এভাবে যদি 10-15 টাকায় লেমন জুস বিক্রি করতে লাগে তাহলে তো আমার হয়েই গেল। আমাকে ঘরে বসে গলি সোডা বানাতে হবে আর নিজের সোডা নিজেই খেতে হবে। যদি এরকমটা করে তাহলে তো চলবে না, কিছু করতে হবে। এভাবে সে মনে মনে ভাবে। তারপর দোকান থেকে টাকা নিয়ে দোকানটা বন্ধ করে অনামিকার দোকানে সে যায়। কি দিদি, তোমার ঠান্ডা ঠান্ডা লেমন জুস চাই বুঝি? এভাবে বলাতে তার হাতে যে টাকার বান্ডেলটা ছিল সেটা অনামিকার মুখে ছুঁড়ে মারে। সেই টাকা দেখে তখন অনামিকা বলে, দিদি, হতে পারে তোমার এমন পরিস্থিতি যে তুমি টাকা ছুঁড়তে পারো, কিন্তু মাটি থেকে টাকা ওঠাবার আমার পরিস্থিতি নয়। ঈশ্বরের কৃপা আর শাশুড়ি মার আশীর্বাদে আমি একটা নিজস্ব লেমন জুস সেন্টার খুলেছি। এ থেকে আমি বেশ ভালোই রোজগার করি আর শ্বশুর শাশুড়ি বাচ্চাকে নিয়ে সুখে সংসার করি। কিন্তু আমারও তো সুখে সংসার করার অধিকার আছে। আমি তো তোমাকে আটকাচ্ছি না দিদি, আমি নিজের লেমন জুস বিক্রি করছি, তুমি নিজের গলি সোডা বিক্রি করো। যে নিজে উপযুক্ত হবে তার কাছে মা লক্ষ্মী নিজে নিজেই চলে যাবেন। আগে তো তিনি ভালোভাবেই আসতেন, যেদিন থেকে তুমি এই লেমন জুসের ঠেলা লাগিয়েছ সেদিন থেকে উনি আমার কাছে আসা বন্ধ করে দিয়েছেন। এই সব হয়েছে শুধু তোমার জন্য। কথা হচ্ছিলই ততক্ষণে দুটি লোক অনামিকার ঠেলার কাছে আসে। শোনো, আমাদেরকে 2 বড় গ্লাস লেমন জুস খাওয়াও তো। তার কথা শুনে শ্যামলা বলে ওঠে, ও দাদা, তোমরা এত রোদ্দুরে এসেছো, এভাবে লেমন জুস কি করে খাবে বলো দেখি? ওই দেখো, ওই আমার সোডার দোকান, চলো আমি তোমাকে ঠান্ডা ঠান্ডা গলি সোডা খাওয়াবো। শ্যামলার কথা শুনে তখন রমন বলে, না না দিদি, আমরা কোনো সোডা টোডা খাবো না, আমরা লেমন জুসই খাবো। তবে একটা কথা বলো, নিজের দোকান ছেড়ে তুমি এখানে কি করছো? এভাবে লোকটির বলাতে শ্যামলা আর কোনো উত্তর দিতে পারে না। অনামিকা 2 বড় গ্লাস লেমন জুস বানিয়ে তাদেরকে দেয়, তারা নিশ্চিন্তে খায়। শ্যামলা রেগে মেগে অনামিকার দিকে চেয়ে দেখে, তারপর টাকার বান্ডেলটা নিয়ে সে বলে, এবার আমি শারদার সাথে গিয়ে দেখা করব আর গিয়ে তাকেই টাকাটা দেব বলে সেখান থেকে সে চলে যায়। ওদিকে বাড়ির বাইরে একটি গাছের তলায় খাটিয়া বিছিয়ে আরামসে বসেছিল শারদা আর প্রসাদ। হ্যাঁ শারদা, বৌমা যে একা লেমন জুস বিক্রি করছে, তুমি গেলে তো ভালোই হতো। ছেলে রমেশও একাই কাজ করে, তাকেও তো সাহায্য করতে পারো। সে কথা তো আমিও বলতে চাই, তুমি এভাবে ঘরে কেন বসে আছো শুনি? ওদিকে ছেলে রমেশ একা চাষের জমিতে কাজ করছে, তাকে গিয়ে তো একটু সাহায্য করতেই পারো। আমি যখন জিজ্ঞাসা করি তখন সে বলে, না না বাবা, আসতে হবে না, বাইরে ভীষণ রোদ্দুর, লু লেগে গেলে খুব অসুবিধা হবে, পেটে খাবার না জুটুক কিন্তু তোমরা ছায়ায় থাকো, এরকম বলে সে আমায় যেতে দেয় না শারদা। যেরকম ছেলে তোমাকে চাষের জমিতে যাওয়ার জন্য বারবার বারণ করে, ঠিক সেই রকমই বৌমাও আমাকে জুসের ঠেলাতে যেতে বারণ করে। এভাবে তারা বসে গল্পগুজব করছিলই, ঠিক সেই সময় শ্যামলা হাতে টাকার বান্ডেল নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। শারদা প্রসাদ যে খাটিয়ার ওপরে বসেছিল, শ্যামলা টাকার বান্ডেলটা সেদিকে ছুড়ে দেয় আর রেগে মেগে তাদের দিকে দেখে বলে, চাইলে আমি আরো দেব, কিন্তু আপাতত আমি তোমাদের এই টাকাই দিলাম। যেভাবে টাকাটা দিচ্ছ তা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভুল কাজ করতে বলবে। সে কাজটা কি একটু শুনি? তুমি ওখানে গিয়ে সোজাসুজি নিজের বৌমাকে বলো যেন লেমন জুসের ঠেলাটা সে সরিয়ে নেয়। সরাবো না, কি করবে তুমি, যাও করোগে। ওই গাছটি তোমার নাকি? না ওই জায়গাটিতে যেখানে গাছটি আছে সেটা দাদু বাবাতে দিয়েছে? ওই জায়গাটি আমাদের সবার, যে কোনো গাছের নিচে বসে যে কেউ ব্যবসা করতে পারে, এ কথা আমাদের মাননীয় প্রধান ধর্মবাবু নিজের মুখে বলেছেন। সে কথা নয় শারদা, সে যদি এত কম দামে বসে লেবু জল বিক্রি করে তাহলে 20 টাকা খরচা করে কি আসবে আমাদের কাছে গলি সোডা খেতে বলো? তাতে আমরা কি করতে পারি বলো? দেখো বোন, এটা তোমার ব্যবসা, তোমার মাথা ব্যথা, তাই যখন তোমার মাথা ব্যথা হবে তো তোমাকেই ওষুধ খেতে হবে, মাথায় মলম লাগাতে হবে, তাই না?
এখানে এসে আমাদেরকেও বলছো ওষুধ খেতে, মলম লাগাতে। তাহলে কি করে হয় বলো শুনি? আমি তোমার বৌমার লেমন জুস বিক্রি করার কথা বলছি, আর তুমি ওষুধ মলম সেসব কথা বলছো। জানি না বাবু, কি আজে বাজে বলেই যাচ্ছ। দেখো শ্যামলা, আমাদের বিয়ের 25 বছর হয়ে গেছে, এখনো আমি ওকে বুঝতে পারিনি। এক কাজ করো, তুমি এই টাকাটা নিয়ে যাও, না হলে যদি রেগে যায় তারপর না এর কথার না মাথার ঠিকানা থাকবে। এভাবে বলাতে শ্যামলা আর কোনো উত্তর না দিয়ে টাকার বান্ডেলটি তুলে সেখান থেকে চলে যায়। তারপর যখন বিকেল ঘনিয়ে আসে, রমেশ অনামিকার লেমন জুসের ঠেলার কাছে যায়। হ্যাঁ গো, তুমি এখানে কেন এলে? জমিতে কাজ করে ক্লান্ত হয়ে গেছো তো। কিচ্ছু হবে না অনামিকা, জুস আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে গো, আমি বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছিলাম কি তুমি এখানে এসে পড়লে। তাহলে ঠিক আছে, ঠেলায় বসে পড়ো, আমি ধাক্কা দিয়ে নিয়ে যাব। না না গো, কেউ দেখলে কি বলবে বলো তো? আরে অন্য কাউকে আমি ঠেলায় বসিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি নাকি? আমি আমার নিজের স্ত্রীকে ঠেলায় বসিয়ে নিয়ে যাচ্ছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? সে কখন তুমি সকালবেলায় এখানে এসেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছো, এখনো পায়ে ব্যথা হয়ে গেছে হয়তো। এসো চুপচাপ গাড়িতে বসে পড়ো। কি যে বলবো জানি না। তুমি এত ভালো মানুষ কেন গো? তুমি আমার সব কষ্ট বুঝতে পারো। তোমার মুখ বলে দিচ্ছে যে তুমি এখন কি অনুভব করছো। অনামিকা, এসো বসো। বেশি কথা না বলে এসে অনামিকা গাড়িতে চেপে বসে। রমেশ খুব ভালোবাসা সহকারে ওই ঠেলাটি ঠেলে এগিয়ে নিয়ে যেতে লাগে। পরের দিন থেকে শ্যামলা ভাবে যার যা ব্যবসা সে তো করবেই, তাই সে নিজের কাজ আনন্দিত মন নিয়ে করবে। কিন্তু সে এমনটা করে না। সে টাকার বান্ডেলগুলো নিয়ে প্রেসিডেন্ট ধর্মাবাবুর বাড়িতে চলে যায়। কি ব্যাপার শ্যামলা, তুমি এখানে? বাবু, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। এখানে কেউ নেই এখন, তুমি বলো কি বলতে চাও। অনামিকা বাবু। সে আবার কি বলল? সে তোমাকে জোর জবরদস্তি করে তোমার গলি সোডার ব্যবসা বন্ধ করতে চাইছে? না বাবু, এরকম সমস্যা নয়। কেন? যখন তোমার দোকানে কোনো খদ্দের আসে গলি সোডা খাওয়ার জন্য, তখন কি সে তোমার দোকানে এসে তাদেরকে বলে যে আমার জুস খুব ভালো, আপনারা গলি সোডা না খেয়ে আমার দোকানে লেমন জুস খেতে চলুন? আরে বাবু, অনামিকা এরকম কাণ্ড কেনই বা করতে যাবে বলুন? তাহলে অনামিকার সাথে সমস্যাটা কি? আসল কথা বাবু, যেখানে আমি দাঁড়িয়ে গলি সোডা বিক্রি করি সেখানেই সে দাঁড়িয়ে কম দামে লেমন জুস বিক্রি করে। তাতে ভুল কি শ্যামলা? জীবন কাটাবার জন্য ব্যবসা তো করতেই হবে, কিন্তু তুমি অন্য লোকের ব্যবসার মধ্যে ঢুকে সেই ব্যবসাটাকে তো আর নষ্ট করতে পারো না। না না বাবু, আপনি যদি চান তো এই টাকাটা নিয়ে নেন, আর ওকে বলুন যে ওখানে দাঁড়িয়ে যেন সে ব্যবসা না করে। এবার আমি বুঝলাম তুমি এখানে কেন এসেছো। তুমি আমাকে টাকার লোভ দিতে এসেছো। হ্যাঁ, তুমি এই টাকাটা নিজের কাছেই রাখো। আর যদি তুমি অনামিকার ব্যবসা বন্ধ করাবার চেষ্টা করেছো, ঈশ্বরও তোমাকে ছাড়বেন না। তাই বলছি, যা তোমাকে ঈশ্বর দিয়েছেন তা দিয়েই ভালোভাবে ব্যবসা করো, অন্তত কিছু টাকা তো তুমি রোজগার করবে। ধর্মাবাবু এভাবে শ্যামলাকে বুঝিয়ে বলে। এভাবে বলাতে শ্যামলারও মনে হয় যে ধর্মাবাবু যে কথাটি বললেন সেটি সত্যি। তাই নিজের ভুল বুঝতে পেরে সে টাকার বান্ডেলটি তুলে বলে, আমার ভুল হয়ে গেছে বাবু, তাকে ভালোভাবে রোজগার করতে দেখে আমার মনে ঈর্ষা হয়, তাই আমি এরকমটা করলাম। আমি আর কখনো এরকম করব না। এ কথা বলে দেরি না করে শ্যামলা সেখান থেকে চুপচাপ চলে যায়। ওদিকে গাছের তলায় ঠেলা লাগিয়ে বৌমা অনামিকা লেমন জুস বিক্রি করছিল। সেখানে যে খদ্দেরদের লেমন জুস খাওয়ার ইচ্ছে হয় তারা অনামিকার দোকানে যায়, আর যাদের গলি সোডা খাওয়ার ইচ্ছে হয় তারা শ্যামলার দোকানে যায়। তারপর শ্যামলা অনামিকার দোকানে আসে। অনামিকা, তুমি সত্যি কথা বলছো? তারা কি খেতে গলি সোডা চাইছিল? হ্যাঁ দিদি, সত্যি। যদি চাও তাহলে তুমি নিজে গিয়ে দেখো না, খদ্দেরেরা তোমার দোকানের কাছে অপেক্ষা করছে। অনামিকার এভাবে বলাতে শ্যামলা নিজের দোকানের দিকে চেয়ে দেখে কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে শ্যামলা ভীষণ আনন্দিত হয়। অনেক অনেক ধন্যবাদ অনামিকা, এবার থেকে আমরা দুজনে আনন্দে নিজেদের ব্যবসা করব। যদি তারা আমার কথা জিজ্ঞাসা করে তুমি বলো, তোমার কথা জিজ্ঞাসা করলে আমি বলবো।
আচ্ছা বেশ দিদি। অনামিকার কথা শুনে শ্যামলা আনন্দিত হয়ে নিজের গলি সোডার দোকানে ফিরে যায়। তখন থেকে তারা দুজনেই খুব আনন্দে জীবন কাটায় আর নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।